আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ক্যারিয়ার টক নিয়ে আমরা প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনাদের মাঝখানে হাজির হই এবং ক্যারিয়ার রিলেটেড আমাদের একজন কোচ থাকেন, তার কাছ থেকে আমরা বিভিন্ন রকমের হ্যাকস, বিভিন্ন রকমের টেকনিক আমরা জানার চেষ্টা করি। সো এই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো ইন্টারভিউ টেকনিক নিয়ে। সো ইন্টারভিউ টেকনিকের বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো সরাসরি একজন এইচআর প্রফেশনালের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। সো তার আগে আমি কিছুটা সময় চেয়ে নিচ্ছি অডিয়েন্স বিল্ড করার জন্য, এবং আপনারা কে কোথা থেকে আমাদের সাথে এই লাইভে যুক্ত হয়েছে আমাকে একটু দয়া করে সবাই কমেন্টে জানান। এবং ইন্টারভিউ রিলেটেড আপনাদের কারো যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে লাইভ চলাকালীন সময় আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন, সো দ্যাট আমি অথবা আমাদের যিনি সম্মানিত অতিথি আছেন আমাদের থেকে যে কেউ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই লাইভে আপনারা ক্যাপশন দেখে অলরেডি বুঝতে পারছেন আমরা ইন্টারভিউ টেকনিক নিয়ে কথা বলবো। একজন এইচআর প্রফেশনাল কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে একজন ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য কল করেন, তাকে কিভাবে প্রশ্ন করেন, তার কাছ থেকে কোন কোন জিনিসগুলো কিভাবে উত্তর আশা করেন এবং কিভাবে স্যালারি নেগোশিয়েট করতে হয়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব। এবং আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন মুরাদ হোসেন ভাই। মোহাম্মদ মুরাদ হোসেন ভাই, তিনি বর্তমানে এলিফ্যান্ট গ্রুপ অফ কোম্পানিজের চিফ এইচআর অফিসার এবং কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করছেন। মুরাদ ভাই সম্পর্কে যদি বলতে যাই, মুরাদ ভাইয়ের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল 2016 সালে। উনি তখন আরেকে তে জব করতেন। এই সময় উনি হচ্ছে আমাকে ওনার অফিসে নিয়ে গিয়েছিলেন এবং ওনার একটা রেকর্ড আছে, যে রেকর্ডটা হলো ওই সময় উনি বলছিলেন আমার সামনে, যেটা হচ্ছে উনি 10 বছর বা 12 বছর, মানে উনি যখন আরেকেতে জব করতেন তখন খুব সম্ভব, আমার যদি ভুল না হয়, ওনার 10 বা 12 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তখন ছিল। তাহলে সেই হিসেবে ওনার প্রায় এখন 16-17 বছরের এক্সপিরিয়েন্স। আমি ওই সময়ের গল্প বলতেছি যে 12 বছরের মধ্যে তিনি অফিসে কোনোদিন দেরি করে যান নাই। হ্যাঁ, ঝড় বৃষ্টি হরতাল মানে অবরোধ যেটাই থাকুক না কেন, 12 বছর, আমি যদি ধরে নিই এটা 10 বা 12 বছর হবে, হয়তো এক্স্যাক্টলি আমার মনে নাই, বাট 10 বা 12 বছর উনি কোনোদিন অফিসে লেট করে যান নাই। হ্যাঁ, এবং প্রতিদিন মানে ঝড় বৃষ্টি হরতাল অবরোধ হোয়াট এভার ইট ইজ, মানে যদি তিনি ছুটি কাটাইছেন তাহলে সেটা অন্য হিসাব, বাট ছুটি যদি না কাটায় থাকেন তাহলে উনি প্রতিদিন মানে অন টাইমে অফিসে গিয়েছেন এবং এই কাজটা উনি 10 থেকে 12 বছর করছেন। তো এটা কিন্তু খুবই একটা টাফ টাফ ইস্যু। সো এনিওয়েজ, মুরাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ব্যস্ত সময়ের মাঝখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আজকে আমাদের অডিয়েন্সের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে আসলে একজন এইচআর প্রফেশনাল তার পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে একজন মানে শত শত নিয়োগ প্রার্থী বা চাকরি প্রার্থীদের মাঝখান থেকে কিভাবে সিভি যাচাই বাছাই করে, কিভাবে ইন্টারভিউ নেওয়া হয়, এই ব্যাপারগুলো আপনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। ওয়েলকাম মুরাদ ভাই আমাদের শোতে, কেমন আছেন ভাই আপনি? থ্যাংক ইউ নিয়াজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদিও আমরা একটু কি বলে এটাকে টেকনিক্যাল প্রবলেম ফেস করছিলাম আসার জন্য, যে কারণে প্রায় 10 to 12 মিনিটস লেট। তুমি যে প্রশংসা দিয়ে শুরু করলা সেটা আজকে ব্রেকডাউন হয়েছে, মানে আমরা শুরু করেছি প্রায় 10-12 মিনিট পরে। তো কর্পোরেট আজকেও ধন্যবাদ। তো হ্যাঁ, কর্পোরেট আজকেও ধন্যবাদ। তো তুমি একটা মেমোরি মনে রেখেছো, প্রায় 5 থেকে 6 বছর আগের একটা মেমোরি। দ্যাটস গ্রেট। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আজকে যখন আমরা 9টার দিকে লাইভটা শুরু করব তার আগে আমার কলিগ আজকে মঈন, সে মানে ছিল, সে আজকে মানে এখনো পর্যন্ত সে অফিসে আছে, সকালে অফিসে আসছে। তো আমি তাকে বলতেছিলাম যে আজকে মানে অন্য অন্য দিনের টেকনিক্যাল এরর, অন্য দিনের কোনো কিছু একটা অন্য কিছু হতে পারে, বাট আজকে কিন্তু 9টার মধ্যে আমাদেরকে লিংক দিতে হবে। তো সেই হিসেবে আমরা 8টার পর থেকে ডেসক্রিপশন লিখে ব্যাকএন্ডের কাজকর্ম সবকিছু রেডি করে আমরা 9টা বাজার প্রায় 5 মিনিট আগেই মুরাদ ভাইকে লিংক দিছি। বাট তারপরেও আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে, যেটা হয়তো আমাদের হাতে আসছিল না। এখন টেকনিক্যাল সমস্যাটা বা কারণে সেটা আমরা বলতে পারি না, বাট যার কারণে হয়তো কিছুটা লেট হয়েছে। দেরি না করে আমরা এখন মূল আলোচনায় চলে আসি। তো মুরাদ ভাইয়ের মাধ্যমে প্রথমে যেটা জানতে চাইবো যে যখনই কোন একটা সার্কুলার আসে তখন তো সেই সার্কুলারের এগেইনস্টে শত শত সিভি বা রেজুমে জমা পড়ে। তো এই শত শত রেজুমে, যেমন আপনার কোম্পানিতে এখন সেলস এক্সিকিউটিভ দরকার, সো আপনি দেখা যাবে যে সেলস এক্সিকিউটিভের যখন একটা সার্কুলার দেন তখন হয়তো আপনি 500-700 রেজুমে পেলেন। এখন 500-700 লোককে তো আপনি ইন্টারভিউর জন্য ডাকবেন না, আপনি
হয়তো 10 জন, 20 জন, 30 জন, 50 জনকে। সো এই যে সিভি একটা সার্কুলার দেওয়া থেকে আরম্ভ করে সিভি করে একটা মানুষকে ইন্টারভিউতে কল করা পর্যন্ত যে প্রসেসটা, এই প্রসেসটা মুরাদ ভাই আপনারা কিভাবে মেনটেন করে থাকেন, এটা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন। থ্যাংক ইউ নিয়াজ। এখানে প্রথমেই বলিনি যে ইন্টারভিউ সংক্রান্ত ব্যাপারে আমার মনে হয় গত স্পেশালি 2016 পর থেকে তোমার মতো সময় বোধহয় কেউ ব্যয় করেনি। এই সিভি রাইটিং, তারপরে হলো ইন্টারভিউ টেকনিক্স, এগুলো নিয়ে তুমি প্রচুর স্টাডি করো এবং করেছো আমি জানি। তো এখন যে প্রশ্নগুলো করেছো এটা হলো যে দুইটা উত্তর আসবে, একটা হলো ফর্মাল আর একটা হলো ইনফর্মাল। ফর্মাল জিনিসটা বলতে হবে এই কারণে, কারণ হলো যে বিশেষ করে এমএনসি গুলো বা যখন আমাদের একেবারে মানে হঠাৎ করে জরুরি ভিত্তিতে লোকের প্রয়োজন না হয় তখন এই ফর্মাল ইস্যুটা আমরা মেনটেন করি। আর যখন ইনফর্মালি আমরা করি, যখন আমাদের একেবারে ক্রাইম নিড মানে খুব আর্জেন্ট একটা জায়গায় লোক দরকার, তখন আমরা ওয়াকিং ইন্টারভিউ বা কারো রেফারেন্সে সিভি সেগুলো আমরা কালেক্ট করে করি। তো যেটা ফর্মাল ইন্টারভিউতে নর্মালি হলো যে একেবারে শুরু থেকে যদি আমি আসি, তো একটা ডিপার্টমেন্ট থেকে যখন কোন একটা পার্টিকুলার জায়গায় একজন লোক লাগবে, এটা হতে পারে এডিশনাল, হতে পারে রিপ্লেসমেন্ট। তো এডিশনাল হলে হয়তো এডিশনাল কাজের কি কারণে এটা এইচআর গিয়ে সেখানে অবশ্যই কোয়েরি করবে, করার পরে জানবে যে আসলে আদৌ প্রয়োজন আছে কিনা, নাকি অ্যাডজেসেন্ট দুইটা জায়গায় যদি নিউ প্রজেক্ট না হয়, শুধু এরিয়ার পার পার্সন প্রোডাক্টিভিটিটা আমরা ক্যালকুলেশন করি। তো সেই জায়গায় মানে ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট থেকে রিকোয়ারমেন্ট আসবে সেই ডিপার্টমেন্টের সাথে এইচআর এর একটা মানে জেন্টল ডিসকাশন হবে, যে ডিসকাশনের পরে যদি বোথ সাইড এগ্রি করে যে হ্যাঁ আসলে এখানে একজন লোক দরকার, এটা রিপ্লেসমেন্ট হলেও সেখানে অ্যাডজেসেন্ট কাউকে দিয়ে যদি কাজ চালিয়ে নেওয়া যায়, ফর এক্সাম্পল যদি কস্ট ইফেক্টিভ পারপাজে 3 জনের জায়গায় যদি আমরা 2জনকে দিয়ে কাজটা মানে ডিস্ট্রিবিউট করে, 3টা এরিয়া আছে ফর এক্সাম্পল, সেলস দিয়ে যদি আমি তুলনা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল 3টা উপজেলা আছে, এখানে 3জন সেলস পার্সন আছে। এখন মানে একজনের রিপ্লেসমেন্ট হিসেবে আমরা যদি মানে 2জনকে দিয়ে এই 3টা থানাকে আমরা ডিভাইড করে দিতে পারি, একটা থানাকে 2জনের অর্ধেক অর্ধেক দিয়ে, তাহলে একটা কস্ট ইফেক্টিভ ডিসিশন হলো, এটা আমরা দেখতে পারি কিছুদিন। যদি রেজাল্ট আসে দ্যাটস গুড, কারণ প্রত্যেকে তো কস্ট ইফেক্টিভ চিন্তা করে। সেখান থেকে হলো যে একটা রিকোয়ারমেন্টটা, বাট যদি রিয়েলি মনে হয় যে না এখানে লোক আমাদের দরকার, সেখান থেকে কি বলে এটাকে পিপল রিকুইজিশন ফর্মটা মাধ্যমে অ্যাপ্রুভ হলো, সেখান থেকে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা মানে শুরু হয়ে গেল। তো এরপরে এখানে টপ ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভাল নেওয়া, অ্যাপ্রুভাল নিয়ে আমরা যেটা করি সেটা হলো সার্কুলারে যাওয়া। সার্কুলারে এখানে মানে দুইটা ইস্যুতে হতে পারে, একটা হলো ইন্টারনাল রিক্রুটমেন্ট আর একটা হলো এক্সটার্নাল রিক্রুটমেন্ট। আমরা এটা জানি সবাই। ইন্টারনাল রিক্রুটমেন্টের ভিতরে অনেকগুলো প্রসেস আছে। এখানে দেখা গেল আমরা প্রমোশন দিয়ে ফিল আপ করতে পারি পজিশনটা, যদি এটা আপার পজিশন হয় বা মিড লেভেল হয়। আবার মানে অন্য জায়গা থেকে ট্রান্সফার করে বা রোটেট করে হতে পারে, যে অন্য ডিপার্টমেন্ট থেকে একজন আগে অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছে যে অন্য ডিপার্টমেন্টে যেতে চায়, তো সেটার কারণে হতে পারে। আর এক্সটার্নাল যেটা আমরা রিক্রুটমেন্ট করি, এটা সিনিয়র পজিশনের জন্য সাধারণত হেড হান্টিং এর মাধ্যমে হয়, হেড হান্টিং এজেন্সির মাধ্যমে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করার জন্য। তারপর তাদের পর আরেকটা ইস্যু হলো তাদের কাছে সিনিয়র প্রফেশনালদের অনেক স্ট্রং ডেটাবেস থাকে সেটা। আর এন্ট্রি লেভেল টু মিড লেভেল যেটা হয়, যেটা নর্মালি আমরা বিডি জবস, মাই জবস বা এরকম বিভিন্ন যে ইয়ে আছে অনলাইন জব পোর্টাল গুলো আছে, সেখানে আমরা অনেক সময় ইয়ে করি। এখন আর পত্র পত্রিকায় খুব একটা যায় না। তো যারা যায় তারা হলো দুইটাই পারপাস সার্ভ করে। একটা হলো পত্রিকা এখন ডিজিটাল যুগে খুব একটা পড়ে না, একটা হলো পত্রিকার মাধ্যমে অ্যাডের সাথে সাথে কোম্পানির একটা মানে অ্যাডভার্টিসমেন্টও হয়ে গেল, যেখানে ওই কোম্পানির একটা নাম সবাই জেনে গেল যেখানে লোক দরকার। আর দ্বিতীয় হলো যদি অনলাইনে জব পোর্টালের মাধ্যমে আমরা যাই, সেখানে তুমি জানো যে একটা ইয়ে থাকে, ফিল্টারিং সিস্টেম থাকে। যে আমি মূল কোশ্চেনের আনসারটাতে চলে আসছি। সেখানে হলো যে 500 যদি অ্যাপ্লিকেশন পড়ে বা 500 সিভি যদি পড়ে, সেখান থেকে আমি 50টা বা 30টা কিভাবে শর্ট আউট করবো। প্রথমে একটা ফিল্টারিং হলো, এখানে একটা এজ বার থাকে ওই পার্টিকুলার পজিশনের জন্য। যে ফর এক্সাম্পল আমি 25 থেকে ফ্রেশ গ্রাজুয়েটকে যদি আমি 25 ধরি বা 24 ধরি, 24 থেকে 30 এই পর্যন্ত আমরা ফ্রেশ গ্রাজুয়েটকে যদি ট্রিট করি, একটা এজ বার দেওয়া থাকলো। তাহলে 24-এর পরে যারা, 24-এর আগে বা 30-এর পরে, এই দুইটা গ্রুপে কিন্তু বাদ পড়ে যাবে এখানে ফিল্টারিং এ। এই ক্রাইটেরিয়াটা দিয়ে ফিল্টার করার সাথে সাথে এর পাশাপাশি আমরা স্যালারি রেঞ্জ যদি দিয়ে দেই, যদি ফর এক্সাম্পল আমাদের যদি স্টার্টিং স্যালারি হয় 25 থেকে 30 বা 20 থেকে 25, এই স্যালারি বারটা আমরা দিয়ে দিই। বারটা দিয়ে যখন আবার ফিল্টারিং এ করি, এগুলো পজিশন সবগুলো ক্রাইটেরিয়া একসাথেই বসিয়ে দেওয়া যায় ফিল্টারিং। তারপরে হলো আমরা যদি ইউনিভার্সিটি সিলেক্ট করে দেই, সাবজেক্ট সিলেক্ট করে দেই, তারপরে হলো পার্টিকুলার এরিয়া সিলেক্ট করে দিই, যে আমরা ঢাকার জন্য চাচ্ছি বা চিটাগাং এর জন্য চাচ্ছি, কারণ অনেকেই কিন্তু প্রিফার্ড এরিয়া দেওয়া থাকে এই জব পোর্টাল গুলোতে যখন সে সিভি আপডেট করে। এই যে কতগুলো ক্রাইটেরিয়া আমি বসালাম, এই ক্রাইটেরিয়া গুলোর পরে ফিল্টারিং করার সাথে সাথেই মানে এখানে 500 থেকে হয়তো 50-এ নেমে আসলো।
এই 50টা থেকে তখন আমরা প্রতিটা সিভির জন্য একটা পার্টিকুলার একটু সিভি গুলো ডাউনলোড করে বা ওপেন করে আমরা দেখতে থাকি, প্রথমে প্রিন্ট দিই না, যেটা দেখতে থাকি যে এখানে স্পেশালি কি জিনিস আছে। যে দেখা গেল যে বাংলাদেশে বর্তমানে প্রায় around 50 public university, more than 100 private universities আছে, thousands of students are passing out with MBA, CSE, BBA এবং একই টাইপের ডিগ্রি। আমার কথা হলো যেখানে ব্যতিক্রম কি আছে। আর সিভিটাও যখন আমরা দেখি, সিভিটার ভিতরে একটু এক্সেপশনালি কি আছে। যদি এন্ট্রি লেভেল হয় তাহলে তার মূল যে ডিগ্রিটা আছে সেটার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা রিলেভেন্ট কয়েকটা ট্রেনিং আছে কিনা, তো এগুলো দেখার চেষ্টা করি। একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাও সেখানে কোন ইউনিভার্সিটিতে পাস করেছে। কিন্তু যদি একটু এক্সপিরিয়েন্স হয় তার অ্যাচিভমেন্ট আমরা দেখার চেষ্টা করি। গতানুগতিক কোয়ালিটেটিভ কথাবার্তা নয়, সেখানে দেখি যে তার প্রিভিয়াস অর্গানাইজেশনে সে কি ভ্যালুয়েট করেছে, তার মাধ্যমে কি স্পেশাল একটা অ্যাচিভমেন্ট এসেছে কোম্পানির। তো এই টাইপের জিনিসগুলো দেখার পরে তখন আমরা একটা শর্টলিস্ট করি, শর্টলিস্ট করে সেখান থেকে আমরা ইন্টারভিউটা করি। তো আমি কি এই পর্যন্তই রাখবো নিয়াজ, নাকি একদম এরপরে দিস ইজ দ্য রিক্রুটমেন্ট, এরপরে সিলেকশন প্রসেসটা শুরু হয়ে যায়? খুবই চমৎকার, খুবই চমৎকার। মুরাদ ভাই, আমাদের যারা দর্শকবৃন্দ তাদের খুব একটা আগ্রহের জায়গা থাকে, যেটা হচ্ছে হেড হান্টিং ফার্ম। সো আপনি যদি একটু হেড বাংলাদেশে এই মুহূর্তে, যেমন ধরেন যারা একটু মিড লেভেলে আছে অথবা যারা সিনিয়র পজিশনে আছে, তাদের মধ্যে থেকে যারা আমাদের লাইভটা দেখছেন তাদের জন্য যদি ধরেন আপনার পরিচিত হেড হান্টিং ফার্ম কারা এখন ভালো করছেন এবং একজন ক্যান্ডিডেটের কিভাবে হেড হান্টিং ফার্মের কাছে অ্যাপ্রোচ করা উচিত। যদিও এই প্রশ্নটা বেশ এই প্রশ্নটা প্রি প্ল্যান্ড না, বাট তারপরেও আমার খুব আমাদের দর্শকদের পক্ষ থেকে আমার এটা একটু আপনার কাছে প্রশ্ন, যে বর্তমানে কারা কারা হেড হান্টিং ফার্ম আছে যাদেরকে আমাদের ক্যান্ডিডেটরা অ্যাপ্রোচ করতে পারে এবং এই অ্যাপ্রোচ করার কারেক্ট ওয়েটা কি, এটা সম্পর্কে যদি মুরাদ ভাই একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ নিয়াজ ফর ইউর নাইস কোশ্চেন, এবং এক্সেপশনাল কোশ্চেন যদিও, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো যে আমাদের মিড লেভেল, আপার মিড লেভেল টু টপ লেভেলটা, বিশেষ করে এই লেভেলটাকে আমরা অনেকেই দেখি যে হঠাৎ করে কেরিয়ার মিড কেরিয়ার ক্রাইসিসে পড়ে অনেকেই, বা টপ লেভেলের পজিশন গুলো ইটস এ কেরিয়ারের যদি আমরা দেখি ইটস এ পিরামিড শেপ। যতই উপরে যাওয়া যায় পজিশন গুলো কমে যায়। একজন এন্ট্রি লেভেলে যদি একটা অর্গানাইজেশনে 1000 এমপ্লয়ি থাকে, মিড লেভেলে সেটা হয়তো 100 হয়ে যায়, তারপরে আরেকটু সেমি টপ লেভেলে গিয়ে এটাকে 20 জন হয়ে যায়, টপ লেভেলে গিয়ে ডিপার্টমেন্টাল হেডরা থাকে। অর্থাৎ ডিপার্টমেন্টাল হেডের পজিশন গুলো তার যোগ্যতা যতই থাকুক, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যতই স্ট্রং থাকুক, তার যতই গুড ট্রেন্ড থাকুক, ইনস্ট্যান্টলি একজন যদি কোনো কারণে হঠাৎ করে সেপারেটেড হয় ফ্রম এনি সাইড, যে আমার নিজের ভালো লাগলো না, হঠাৎ করে ইমোশনালি অনেকে রিজাইন করে বসে। আবার অনেক সময় যে দীর্ঘদিনের পরীক্ষিত কিন্তু কোনো একটা কারণে হয়তো এনি কজ হতে পারে, সেপারেট হওয়ার কারণে ইনস্ট্যান্ট কিন্তু তাদের যারা জব ম্যানেজ করা সব ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও তার স্যালারি, তার পজিশন, তার ডিস্টেন্স ফ্রম দা হোম টু ওয়ার্ক প্লেস, এগুলো সো মেনি কনসিডারেশন ইস্যু থাকে, যে এগুলো যখন ম্যাচ না করে তখন উনি হঠাৎ করে একটা জায়গায় এমপ্লয়েড হতে পারেন না। তো এই জায়গাগুলোর কারণে তখন দেখা গেল যে বিভিন্ন পরিচিত মহলে নেটওয়ার্কের যে প্রফেশনাল নেটওয়ার্ক আছে আমাদের, সেখানে আমরা ইন পার্সন আমরা সিভি ফরওয়ার্ড করতে থাকি, রিকোয়েস্ট করতে থাকি। কিন্তু এটা আমরা পাশাপাশি এটা বুঝি যে যিনি সিভিটা পাঠাচ্ছেন উনি যখন পজিশনে ছিলেন উনি নিজেও জানেন যে ওনার লিমিটেশন কোথায়। উনি ইচ্ছা করলে একটা জায়গায় একটা পজিশন ক্রিয়েট করে টপ ম্যানেজমেন্ট একজনকে রিক্রুট করতে পারবে না। তো সেই জায়গা থেকে আমার কাছে স্পেশালি আমার ইন পার্সন যেটা মনে হয়েছে যে আপার লেভেল টু টপ লেভেল প্রত্যেকেরই বাংলাদেশে কতগুলো হেড হান্টিং কোম্পানি আছে সেটার একটা লিস্ট, সেটার অ্যাড্রেস, সেটার ডেটাবেস, এগুলো থাকা দরকার। থাকলে সেখানে হলো যে ওরা নর্মালি যখন ফর এক্সাম্পল আমি পেইন্ট ইন্ডাস্ট্রিতে আছি, পেইন্ট ইন্ডাস্ট্রি থেকে যদি টপ লেভেলের একটা সিভি চায়, তারা কি করবে, বিডি জবসে বা অন্যান্য জায়গা থেকে তারা এটা আমরা জানি যে যে কোনো একটা সাইট থেকে গ্রামীণ ফোনের বা অন্যান্য ফোন কোম্পানি যারা আছে তারা আমাদের মোবাইল ইয়েগুলো হয়তো সেল আউট করে, বা কোনো একটা ব্যাংক থেকে বা কোনো একটা জায়গা থেকে নিল। তো অনেক জায়গায় আননোন নাম্বার থেকে, একটা ডেভেলপার কোম্পানি থেকে বা একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমাদের নাম্বার থেকে সরাসরি ফোন করে, আমরা সারপ্রাইজ হই যে নাম্বারটা পেলো কোথায়। ঠিক একইভাবে হেড হান্টিং কোম্পানির তখন ওই বিভিন্ন জব পোর্টাল থেকে টপ ম্যানেজমেন্টের ডেটাগুলো কালেক্ট করে তারা ফোন করতে থাকে। এই যে উইলিংলি ফোন করা, আর একটা হলো পরিকল্পিত ভাবে আমি হেড হান্টিং কোম্পানিকে আমার একটা সিভি ডিজাইন করে, যেটা আমার এরকম অনেক আছে বাংলাদেশে খুব ভালো মানের জব করছেন এমএনসি তে বা লোকাল গ্রুপ অফ কোম্পানি, যাদের সিভি তুমি বিডি জবে পাবা না। তারা হলো তাদের কয়েকটা সিলেক্টেড হেড হান্টিং কোম্পানি আছে যাদের কাছে তাদের সিভি আছে, যখনই তার পজিশনের সাথে ম্যাচ করবে তারাই ফোন করবে, বা তিনি নিজেও যখন বিপদে পড়বেন তখন হেড হান্টিং কোম্পানিকে বলবেন যে আই এম অ্যাভেলেবল ফর দিস পজিশন।
তো এটা কিন্তু একটা মানে উইন উইন সিচুয়েশন বোথ সাইড থেকে। তো এই জন্য তোমার যে কোশ্চেনটা ছিল, আমার মনে হয় যে হেড হান্টিং কোম্পানির যে নামগুলো আছে, এটা এখন এই যে নেটওয়ার্কিং এর মাধ্যমে হোক, যে কোনো ভাবেই হোক, যে টপ অনেকগুলো কোম্পানি আছে, গ্রোন এক্সেল আছে, এনরুট আছে, তারপরে এই টাইপের ইএস প্রাইভেট লিমিটেড আছে, এরকম অনেক গুলো আছে, প্রায় মিনি মাই জবস আছে বর্তমানে, খুবই ভালো করছে। তো ভালো। এই টাইপের আরো নতুন নতুন জব পয়েন্ট আছে। তো এরকম যেগুলো আছে, এগুলোকে আহ, মানে সিলেক্টিভলি এদের কন্ট্যাক্ট নাম্বার সহ, ইমেল সহ, এবং তাদের সাথে একটা রেপো বিল্ড আপ করা। ওই রেপো বিল্ড আপ করলে আমার মনে হয় যে আগে থেকে যদি আমার সম্পর্কে তাদের জানানো থাকে, তারা যদি আমার সম্পর্কে জানা থাকে, তখন আর খুঁজে খুঁজে না, প্রথমেই মনে করবে যে আমার তো ডেটাবেজে অমুকের নাম্বার আছেই, তো আমি আগে এই ম্যাচ পজিশনটার সাথে যেহেতু ম্যাচ করছে, প্রথমে আমি তাকেই ফোন দিই। আর নিজেও যদি অ্যাভেলেবল হয় জবের জন্য, তাহলে আমি ওই আমার পরিচিত হেড হান্টিং কোম্পানিকে আমি বলে রাখলাম যে ভাই, আই এম অ্যাভেলেবল নাও। থ্যাংক ইউ, নিয়াস। ডেফিনেটলি। তো আজকে যারা আমাদের সঙ্গে লাইভে আছেন তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিকজ এই প্রশ্নটা সচরাচর কোনো লাইভে কাউকে করা হয় না, যে হেড হান্টিং ফার্মের কাছে আমাদেরকে আসলে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, এবং হেড হান্টিং ফার্মগুলোর নামও কিন্তু আপনারা জানতে পারলেন। এবং আপনাদের সবার সুবিধার্থে বলছি যে আজকের এই যে লাইভ সেশনটা কিন্তু আগামীকালকে থেকে আমাদের ইউটিউব চ্যানেলেও এটা আপলোড করে দেওয়া হবে। সো পরবর্তীতেও যতদিন পর্যন্ত যাবে এটা কিন্তু আমাদের একটা অ্যাসেটের মতো। সো আমাদের এই অ্যাসেটটা আমাদের ইউটিউব চ্যানেলে থেকে যাবে। আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলে থেকে পরবর্তীতে ব্যাপারগুলো আরো ডেপথেও জানতে পারবেন, বা মুরাদ ভাই যে গুরুত্বপূর্ণ অ্যাডভাইস গুলো দিয়েছেন এগুলো যদি কারো রিপিটেডলিও শোনার প্রয়োজন হয়, আমাদের ইউটিউব চ্যানেলে থেকেও কিন্তু আপনারা শুনে নিতে পারবেন। সিভি রিলেটেড এবং ইন্টারভিউ টেকনিক রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু লাইভ চলাকালীন সময় আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি কিন্তু আপনাদের প্রশ্নগুলো মুরাদ ভাইয়ের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। সো আমরা জানতে পারলাম যে হাজার হাজার ক্যান্ডিডেট যখন কোন একটা কোম্পানিতে সিভি পাঠায়, তখন কোন পদ্ধতিতে এই সিভিটা সর্টিং করা হয় এটা সম্পর্কে আমরা জানতে পারলাম। এবং যারা মিড লেভেল থেকে টপ লেভেলের দিকে আছেন তারা কিভাবে হেড হান্টিং ফার্মের কাছে অ্যাপ্রোচ করবেন সেটা সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার চলে আসি যে ধরে নিচ্ছি যে আমি বিভিন্ন রকমের টেকনিক অ্যাপ্লাই করে ইন্টারভিউ কল পেলাম। সো এখন ইন্টারভিউ যখন কল পেলাম, তখন ইন্টারভিউতে আসলে আহ, একজন ফ্রেশারের জন্য এবং একজন এক্সপিরিয়েন্স পার্সনের জন্য দুটো একটু সেপারেটলি আমি মুরাদের কাছ থেকে জানতে চাইবো। যে ধরেন আপনার একটা সার্কুলারের এগেইনস্টে 20 জন ফ্রেশারের ইন্টারভিউ নিলেন, তো এই 20 জন ফ্রেশারের যাদের ইন্টারভিউ নিলেন এদের মধ্য থেকে আপনি হয়তো একজন বা দুইজনকে সিলেক্ট করবেন। তো আপনাদের ইন্টারভিউ প্রসেসটা কিভাবে হয়, আপনারা ক্যান্ডিডেটের কাছ থেকে কি কি স্কিল মানে চেক করেন, যে স্কিল গুলো থাকলে সিলেকশন ক্রাইটেরিয়াটা যে স্কিলের উপরে বেস করে আপনারা সিলেক্ট করেন, এটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন মুরাদ ভাই। Thank you, Nias, for the nice question. Very important for the freshers, especially and young professionals. তো ফ্রেশারদের জন্য আমরা ফর্মাল যে ইন্টারভিউ প্রসেসটা, এটা হলো যে আমরা রিটেন টেস্ট নেই। যদি টেকনিক্যাল পজিশন হয়, ফর এক্সাম্পল গ্রাফিক ডিজাইনার, তার জন্য রিটেন টেস্টের পাশাপাশি তাকে হলো হাতে কলমে একটা কেস স্টাডি দেওয়া হয়, বা কোনো একটা যে কোনো একটা অ্যাডভার্টিসমেন্ট তাকে ডিজাইন করতে বলা হলো। তো ওটা হাতে কলমে ডিজাইন করলো, ডিজাইন করার পরে সেটা আমরা প্রিন্ট করে ওইটার সাথে অ্যাটাচ করে দিই। সেখানে একটা মার্কিং হয়, মার্কিং হওয়ার পরে সেখানে একটা সিরিয়াল হয়, নাম 1 2 3 বা এরকম 5 জন যদি আমরা রাখি। তারপরে তাদেরকে একটা ফাইনাল ইন্টারভিউ এর ব্যবস্থা করি। ফাইনাল ইন্টারভিউ এর ব্যবস্থা করার পরে তখন আমাদের যে ফর্মাল অন্যান্য টেস্ট গুলো, যে ফর এক্সাম্পল মেডিকেল টেস্টের যদি ফিটনেস সার্টিফিকেট অনেক সময় চাওয়া হয়, তারপরে অনেক ইউনিভার্সিটির মূল সার্টিফিকেট গুলো দেওয়া থাকে, অন্যান্য স্টেটমেন্ট এনআইডি থেকে শুরু করে অন্যান্য যেগুলো থাকে, এই জিনিসগুলোকে আমরা একটা ভেরিফিকেশন করি। ফর এক্সাম্পল ভেরি রিসেন্টলি, সরি টু সে, তো এটা হয়তো ফ্রেশার অনেকে শুনবেন, তারা তাদের অ্যালার্ট করার জন্য আমি বলছি, যে ইদানিং অনেকে মনে করে যে মানে নিজেদেরকে একটু স্মার্ট ভেবে অনেক সময় অনেক ইউনিভার্সিটি আছে যেহেতু, যে একটা নিচের দিকে মিড লেভেলের বা আর একটু লোয়ার গ্রেডের একটা ইউনিভার্সিটির নাম দিয়ে দিই যে এখান থেকে আমি এমবিএ করেছি। তো লিখে দিলে হয়তো চেক তো করবে না, মানে ব্যাকগ্রাউন্ড চেক করবে না। তো এরকম একটা চেক করতে গিয়ে ভেরি রিসেন্টলি আমাদের একটা ভুয়া সার্টিফিকেট আমরা সনদ পেয়েছি। জাস্ট মানে কিছুদিন আগেই আমরা তাকে ইয়ে করেছি, নিয়োগ দিয়েছি, এবং তাকে আমরা কল করেছি হেড অফিসে, যে হয়তো তাকে আমরা ক্লোজ করে দেবো, হয়তো না, ক্লোজ করে দেবো। কারণ এটা এক্সাম্পল আমরা ক্রিয়েট করতে চাই যে এই ধরনের ফেক কোনো কিছু, কারণ এখানে যে ফর্মটা ফিল আপ করা হয় সবকিছু সিলেকশন হওয়ার পরে, ওই ফর্মের ভিতরে কিন্তু যা স্টেটমেন্ট দেওয়া হয়, স্টেটমেন্টের নিচে কিন্তু একটা স্টেটমেন্ট থাকে যে আমি উপরোক্ত যা ইনফরমেশন দিয়েছি সবকিছু সজ্ঞানে দিয়েছি এবং এগুলো সত্য। এটার মানে
এই স্টেটমেন্টটা দেওয়ার পরে যদি সেখানে কোনো কিছু মিথ্যা প্রমাণ হয়, তাহলে তো আই থিঙ্ক মানে হি হ্যাজ নো রাইট টু ওয়ার্ক ইন দ্যাট অর্গানাইজেশন। তো এই জায়গাটা একটা স্পেশালি থাকবে। তো আমি যেটা বলছিলাম, ভাইবার পরে আমাদের সাধারণত একটা অফার লেটার দেওয়া হয়। অফার লেটারে সাধারণত একটা কোনো অ্যামাউন্ট উল্লেখ করা হয় না, যে অ্যাজ পার ইউর অ্যাপ্লিকেশন এন্ড সাবসিকুয়েন্ট ইন্টারভিউ ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দিস পার্টিকুলার পজিশন উইথ দ্য বেনিফিটস এগ্রিড বিটুইন ইউ অ্যান্ড দ্য কোম্পানি। কোম্পানির নামটা হয়তো থাকলো, তারপরে এটা তার জয়নিং ডেটটা থাকবে, এত তারিখের মধ্যে তাকে হয়তো জয়েন করতে বলা হবে অন অর বিফোর, এবং তার ওটার মধ্যে এটা উল্লেখ করে দেওয়া হবে জয়নিং ডেটে তাকে অফার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দেওয়া হবে। তো এইভাবে সাধারণত প্রসেসগুলো থাকে। আর ইন্টারভিউতে যদি বলো যে কি দেখি আমরা, সেটার ক্ষেত্রে প্রথমে যদি বলি যে পার্টিকুলার ডিপার্টমেন্টের জন্য সে জয়েন করবে বা তাকে ডাকা হয়েছে, ইন্টারভিউ করা হচ্ছে, সেটার উপরে তাকে তুকুর হতে হবে। সেটার উপরে তার মানে হাতে কলমে হয়তো থাকবে না একজন ফ্রেশারের, কিন্তু তার থিওরিটিক্যাল নলেজ এবং যে ইন্টার্নশিপ বা অর্গানাইজেশনাল কনসাল্টিং প্রজেক্ট যেটা করে ওসিপি প্রজেক্ট, সেটার ভিতরে তার মিনিমাম কোথায় করেছে, সেটার ব্যাপারে ফাঁকি দিয়েছে নাকি ট্রুলি করেছে, কিছুটা আস করা যায় ইন্টারভিউ বোর্ডে কোশ্চেন করে, তো ওটার উপর থাকতে হবে। দ্বিতীয় হলো যে তার বিজনেস নলেজ, যেটা হলো যে ইন্ডাস্ট্রিতে আসবে, এটা যদি এফএমসিজি হয় তাহলে এফএমসিজির ইন্ডাস্ট্রিগুলো কি ধাঁচে চলে, প্রতি ডিপার্টমেন্টের কি কি কাজ, এটার একটা এভারেজ নলেজ না, সেখানে তাকে মাস্টার হতে হবে এরকম না। তারপরে যদি পেইন্ট ইন্ডাস্ট্রিতে আসে, পেইন্ট ইন্ডাস্ট্রির এখানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কি করে, প্রোডাকশন ডিপার্টমেন্ট কি করে, কমার্শিয়াল ডিপার্টমেন্ট কি করে, মার্কেটিং ডিপার্টমেন্ট কি করে, সেলস কি করে, সে হয়তো এইচআরে আসছে বা ফিনান্সে যাচ্ছে, অন্য ডিপার্টমেন্ট সম্পর্কে তাকে একটা এভারেজ ধারণা থাকতে হবে। এই কারণে তাকে ওই ইন্টার ডিপার্টমেন্টাল কমিউনিকেশনটা স্মুথ করার জন্য, যদি অন্যদের কাজের বিষয়টা সে একেবারেই তার ধারণা না থাকে, তাহলে তার যেটা হবে তার কমিউনিকেশন গ্যাপ হবে, তার ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কমিউনিকেশনের টোনটা ঠিক থাকবে না, কারণ অন্যদের পেইনটা তাকে বুঝতে হবে। তো এই জন্য আমরা বলি যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার ইন ওয়ান, অর্থাৎ বাকিগুলো সম্পর্কে একটা অ্যাভারেজ ধারণা, এবং যে ডিপার্টমেন্টে সে জয়েন করবে সেই ডিপার্টমেন্টে তাকে অবশ্যই স্ট্রং হতে হবে। এরপরে যে জিনিসটা আসে সেটা হলো পিপুল স্কিল, যে আমরা গেট অ্যালং উইথ আদার্স, অর্থাৎ অর্গানাইজেশনে আমরা এটা সাধারণত ইন্টারভিউতে কোনো কেস স্টাডি, তারপরে গ্রুপ ওয়ার্ক, এগুলো দিয়ে অনেক সময় আমরা যখন বাল্ক কোয়ান্টিটিতে ইন্টারভিউ করি ফ্রেশারদের, তখন এই জিনিসটা চেক করা হয়। আর যে দুটো জিনিস না হলেই নয়, এই কয়েকটা জিনিস যখন থাকবে, তাকে যেটা থাকতে হবে তিনটা জিনিস। একটা হলো কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলে বলা হয় যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং এক্সপিরিয়েন্স তাকে জব পাওয়ার জন্য সহায়তা করে, বাট জবে টিকে থাকা, জবের সাকসেস, জবের প্রমোশন, অ্যাকসেপ্টেন্স, এগুলো পপুলারিটি, সবকিছু ডিপেন্ড করে তার কমিউনিকেশন স্কিলের উপরে। অর্থাৎ রিসার্চের রেজাল্ট 80 to 85 ডিপেন্ড করে হলো মানে ওয়ার্ক প্লেস সাকসেস কমিউনিকেশন স্কিলের উপরে, বাকি 15 থেকে 20% ডিপেন্ড করে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং এক্সপিরিয়েন্সের উপরে। আর এই চারটা জিনিস যখন থাকবে, যে দুইটা জিনিস এখন ফার্স্ট এন্ড ফরমোস্ট লাগবেই, এটা হলো কম্পিউটার লিটারেসি। তাকে এখন এক্সেলে কাজ করতে হবে। এই প্যান্ডামিক আমাদের শিখিয়ে দিচ্ছে কিভাবে হোম অফিস করতে হয়, আর হোম অফিস করতে হলেই আপনার রিটেন ডকুমেন্টস পাঠাতে হবে একের পর এক। আপনার এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হতে পারে, এক্সেলে বিভিন্ন রিপোর্ট প্রিপেয়ার করে, র ডেটা থেকে অনেক অ্যানালাইটিক্যাল রিপোর্ট বানানো লাগতে পারে, তো ওয়ার্ড ফাইল তো অবশ্যই জানতে হবে। এটা হলো কম্পিউটার লিটারেসি এবং ইংলিশের নলেজটা, কারণ আমরা বাংলায় কথা বলি, এই এখনো সাক্ষাৎকার আমরা বাংলায় দিচ্ছি, অফিসে বাংলায় কথা বলি, কিন্তু যখনই আমরা কোনো ডকুমেন্ট মেনটেন করতে যাই, বোথ ইন লোকাল এন্ড মাল্টি ন্যাশনাল কোম্পানি, আমাদেরকে এই কাজগুলো করতে হয় ইংলিশে। অতএব ইংলিশে লিখতে গিয়ে যদি আমার মানে ডাউট লাগে যে আমি ভুল হবে, এই জন্য আমি ইংলিশ লিখছি না বা কমিউনিকেশন করছি না, নিজেকে রিজিট করে রাখছি, সেরকম না। এই জন্য ইংলিশের বিজনেস ইংলিশ হোক বা যে অ্যাটলিস্ট মানে স্মার্ট ইংলিশটা লেখার জন্য যাতে ভুল ভ্রান্তি না হয়, সেটা জানতে হবে। এই কয়েকটা জিনিস অবশ্যই জোর দিতে হবে মানে এমপ্লয়াবিলিটি স্কিল হিসেবে। থ্যাংক ইউ নিয়াজ, ওভার টু ইউ। ভাইয়া, নতুন যে যখন আপনি বিভিন্ন সময় ইন্টারভিউ নেন, তখন তাদের ভিতরে আসলে কোন কোন স্কিল বা কোন কোন জায়গায় আপনি ঘাটতি আছে বলে মনে করেন, এটা যদি আপনি একটু সবাইকে বলতেন। থ্যাংক ইউ নিয়াজ। নতুন যাদেরকে নিতে যায় তাদের স্পেশালি তুমি যে গল্পটা দিয়ে আজকের প্রিফেস অফ দ্য লাইভ প্রোগ্রাম করেছো, মানে পাংচুয়ালিটি, তাদের এখন কাজ তো আমরা কেউ ইনস্টিটিউশন হলো তাদের থিওরিটিক্যাল নলেজটা দিবে, ইন্ডাস্ট্রিতে এসে তারা প্র্যাকটিক্যালি করতে করতে শিখবে, এটাই স্বাভাবিক। তারা কাজে তুকুর হবে হাতে কলমে, সেটা আমরা এক্সপেক্ট করি না, বাট এক্সপেক্ট যেটা করি তাদের ভিতরে চ্যালেঞ্জ নেওয়ার যে মানে ইয়েটা, মেন্টালিটিটা, সেটা আমরা এক্সপেক্ট করি। যে কোনো একটা প্রথমেই এসে আমরা একটা সেলস পার্সনকে একদম শুরুর দিকে যে কোশ্চেনটা করি, মানে এরিয়া নিয়ে তার কোনো ধরনের চয়েস আছে কিনা, যে আমাদের মানে আর ইউ মেন্টালি প্রিপেয়ার টু ওয়ার্ক এনিহোয়ার ইন বাংলাদেশ।
তখন দেখা গেল যে আমতা আমতা করে মানে বিবিএ করে এসছে, এমবিএ করবে ঢাকায় থেকে, বা বিসিএস এর জন্য ট্রাই করবে, ইয়ে করবে, ফর দ্য টাইম বিং টাইম পাসের জন্য এখানে জয়েন করবে। আমরা কিন্তু এক্সপিরিয়েন্সের বেসিসে ভালোই। তাদের ফেস দেখেই বুঝতে পারি যে মানে হোয়াট হি ইজ ট্রাইং টু সে। তো এটা একটা নেগেটিভ পয়েন্ট, মানে তারা একদম ডিটারমাইন্ড হয়ে আসতে হবে যে হ্যাঁ আমি এখানেই থাকবো, 5 থেকে 10 বছর আমি এখানে করবো, মিনিমাম 3 ইয়ার্স এখানে করব। আমি জব সুইচ করার জন্য না, ট্রুলি জব করার জন্য আমি এসেছি। এই ডিটারমিনেশনটা কিন্তু খুবই জরুরি ইন্টারভিউ বোর্ডে। তো এটা বোঝা যায়, সিনিয়র যারা ইন্টারভিউ বোর্ডে থাকে তারা বুঝতে পারে যে তার নিয়তে কোনো গড়বড় আছে। তারপরে হলো যে ইন্টারভিউ বোর্ডে আরেকটা জিনিস জানার চেষ্টা করা হয় যে মানে তার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, কোথায় দেখ। সরি, আমি একটু ইন্টারাপ্ট হয়েছে, একটা কল এসেছিল, মোবাইল ডেটাতে চলছে, তো ওই জন্য কলটা ড্রপ করেছিল। তো 5 থেকে 10 বছরে তাদের পরিকল্পনা জানতে চাই, দেখি যে কোনো উদ্দেশ্য নাই, তার লাইফের কোনো মানে এইম নাই, কোনো ড্রিম নাই। তো এই ধরনের সাধারণত যারা হবে সারা কর্মক্ষেত্রেও তারা, সরি আমি এই যে কলটা কেটে দিচ্ছি আবার আসছে মানে ডেটাতে ইয়ে হচ্ছে। তো তো যেটা বলছিলাম, তো এইম থাকে না অনেক সময়। আর আরেকটা ইস্যু হলো যে যখন ইন্টারভিউতে কল করা হয় তখন আমরা দেখি যে যে টাইমটা দেওয়া আছে, রিপোর্টিং টাইম যেটা দেওয়া আছে, ওই টাইমের ভিতরেই কে কে আসছে। আবার যারা আসতে পারছে না, হয়তো জ্যামে পড়েছে বা কোনো রাস্তায় কোনো প্রতিবন্ধকতার ভিতরে আছে, তারা ওই টাইমটা ক্রস করার আগে কে কে ফোন করে কমিউনিকেট করেছে প্রপারলি ভদ্রভাবে যে হ্যাঁ আমি স্যার এই সময়টাতে পৌঁছার কথা, আমি রাস্তায় এই অবস্ট্রাকশনে আছি, পৌঁছতে পারি নাই। অনেকেই দেখা যায় যে ঘাটতিগুলো তুমি জানতে চেয়েছো, ঘাটতিটার মধ্যে একটা হলো যে আগের দিন রিকনফার্ম না, রিকনফার্ম করা হচ্ছে যে আপনার উপর বেস করে কিন্তু ইন্টারভিউ বোর্ড গঠন করা হচ্ছে, আপনি আগামীকাল 10টায় আসছেন তো, মানে যদি না আসতে পারেন, কোনো সমস্যা থাকলে, আনসার্টেনিটি থাকলে এখনই বলেন। খুবই শিওর করা হচ্ছে, 10টার সময় তার ইন্টারভিউ শুরু হলো, তাকে ফোন করে পাওয়া যাচ্ছে না, ফোন ধরছে না, একটা এসএমএস করার সৌজন্যবোধ দেখাচ্ছে না যে সে কেন আসতে পারে নাই। প্রবলেম হতেই পারে, মানে আনসার্টেনিটি সবারই আছে, কিন্তু সেটা সে এই কমিউনিকেশনটা করছে না, তখন তার সম্পর্কে যে ব্যাড ইমপ্রেশনটা হয়, একই সাথে মানে শুধু তার সম্পর্কে না, তার ইনস্টিটিউশন সম্পর্কে, তারপরে তার সারাউন্ডিং, আমি বাই নেমে বললাম না, আরো অন্যান্য কিছু সম্পর্কে অনেক নেগেটিভ ইমপ্রেশন হয়। তো এই জিনিসগুলো ভেরি কমন। দেখা গেল যে আমি সারা রাত জেগে আমি ফেসবুক চালালাম বা ইয়ে করলাম, কালকে পরীক্ষা আছে। তো এটা আনসার্টেনিটি আসা এক জিনিস, আরেকটা হলো যে এমনও আমরা উত্তর পেয়েছি ফোন করে যে হঠাৎ করে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো এই জন্য পরে আর আসি নাই, যে এই সময় এসে পৌঁছতে পারবো না। মানে জাস্ট থিঙ্ক দেয়ার সিরিয়াসনেস, যে সে একটা ইন্টারভিউ দিতে আসবে, তার মানে হলো তার নিয়তি ছিল এরকম যে যদি সকালে ফ্রেশ লাগে, শরীর ভালো থাকে, তখন আমি ইন্টারভিউ দিতে যাব। তো এই এই হলো ইস্যুস গুলো। তো এই এই ব্যাপারগুলো। আরেকটা হলো যে লার্নিং হ্যাবিটটা আমরা জানার চেষ্টা করি, যে লাস্ট গত আপনি পাশ করেছেন কবে, পাশ করার পর থেকে এই পর্যন্ত যে মাঝখানে যে সময়টা আছে, এই সময়টা কি কি কাজে লাগিয়েছেন। আপনার ইয়েতে বিবিএ বা এমবিএ তে যে সময়টা ছিল, এই সময়টাতে শুধু কি ওটা করেছেন নাকি এটার বাইরে আর কিছু করেছেন। লার্নিং হ্যাবিটটা একটা গুরুত্বপূর্ণ, কারণ আমি সবসময় যে জিনিসটা বলি যে সিক নলেজ ফ্রম ক্যাডল টু গ্রেভ, একটা আল হাদিস, যে দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানের সন্ধানে ফিরবে। এখন যেভাবে ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে, যে ডিজিটাইজেশন যেভাবে আসছে, আমাদের ইন্ডাস্ট্রি 4 চলে আসছে, তারপরে হলো যে আমাদের রোবোটিক ইয়ে সময় চলে এসছে। এই সময় প্রতিনিয়ত আমাদের টেকনোলজি, আমাদের নলেজ, আমাদের কাজের ধরন, এগুলো চেঞ্জ হচ্ছে। এটা হলো স্রোতের বিপক্ষে একটা নৌকা বাওয়ার মতো। আমরা যদি নৌকা বেয়ে অনেক দূর যাই, যদি নৌকা বাওয়া ছেড়ে দেই, তাহলে নৌকাটা ওই জায়গায় স্থির থাকবে না, ওখান থেকে পিছিয়ে যাবে। ঠিক আমি যদি 6 মাস আমি নতুন জিনিস না শিখি, তাহলে আমি অবজলেট হয়ে যাব, আমার এই নতুনদের সঙ্গে এই পেসে আমি থাকতে পারবো না। তো এই জন্য এই ঘাটতিগুলো আমাদের মনে হয় ইয়াদেরকে, ফ্রেশ গ্রাজুয়েট যারা আছে তাদেরকে, সিনসিয়ারিটিটা মাস্ট, তারপরে প্যাশন থাকতে হবে, প্যাশন টু গ্রো, লার্নিং হ্যাবিট, তারপরে যে জিনিসটা হলো যে নিজের ওয়ার্ক প্লেস সম্পর্কে আমার কাজও দরকার, আবার আমার কমফোর্ট জোনে দরকার। এই ধরনের ইস্যুগুলো যখন ইন্টারভিউ বোর্ডে এসে প্লেস করা হয়, তখন এটা আমাদের কাছে অনেক ফানি লাগে। তো তখন আমরা সেই ক্যান্ডিডেটকে রিজেক্ট করে দিই। ওভার টু ইউনিয়াস। ডেফিনেটলি, ডেফিনেটলি। এবং পরিবর্তনটা সবসময় কনস্ট্যান্ট, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। যেমন ধরেন গত বছর, আগের বছর পর্যন্ত আমরা কোনোদিন চিন্তা করতে পারি নাই যে মানে পৃথিবীতে এরকম একটা চেঞ্জ চলে আসবে, টেকনোলজিতে এরকম একটা রেগুলেশন চলে আসবে,
সো চেঞ্জ নিয়ে যেহেতু কথা বলছি, এখানে আমার আরেকটা জিনিস আপনার কাছে জিজ্ঞেস করার আছে যে এখনকার সময়ে যেমন ধরুন চিটাগাং থেকে একজন ক্যান্ডিডেট আপনার কাছে একটা রিজুমে পাঠাবে। তো আলটিমেটলি কি হয় যে আমরা মানে আমরা কিন্তু এখন আমরা আমাদের কোম্পানিতেও যেটা করি, আমরা কিন্তু প্রথমেই সরাসরি কাউকে ইন্টারভিউতে ডাকি না। আমরা প্রথমে তার সাথে ওভার দ্য ফোন অথবা হোয়াটসঅ্যাপ অথবা স্কাইপ যে কোনো মাধ্যমে তার সাথে অডিও বা ভিডিও যে কোনো মাধ্যমে আমরা তার সাথে একটা ইন্টারভিউ করে নিই, যেটা টার্মটা হচ্ছে ডিস্টেন্স ইন্টারভিউ। সো মূলত আপনারাও নিশ্চয়ই করোনা চলাকালীন সময় বা করোনা পরবর্তীতে বা আগে থেকেও হতে পারে ডিস্টেন্স ইন্টারভিউ হয়তো বিভিন্ন সময় আপনারাও নিয়ে থাকেন। সো একজন ক্যান্ডিডেট যখন ডিস্টেন্স ইন্টারভিউতে বসে তখন আসলে তার কি কি জিনিসের প্রিপারেশন থাকা উচিত এবং কোন কোন জিনিসগুলোতে তার নজর দেওয়া উচিত বলে আপনি মনে করেন মুরাদ ভাই? থ্যাংক ইউ। এটা একদম সময় উপযোগী একটা কোশ্চেন। তো এটা বিশেষ করে গত 1.5 বছর আমার মনে হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানই কি বলে এটাকে ডিস্টেন্স ইন্টারভিউ করেছে, আমরা নিজেরাও করেছি। এই ডিস্টেন্স ইন্টারভিউ এর ক্ষেত্রে যে জিনিসটা, এটা বোথ সাইড একটা রেসপন্সিবিলিটি আছে। প্রথমে হলো যে ডিস্টেন্স ইন্টারভিউ গুলো দেখি যে অফ টাইমে বেশি করা হয়। কারণ হলো যে ক্যান্ডিডেটটা হয়তো বা এমন আছে যে উনি জব করছেন, তো যদি ফ্রেশ গ্রাজুয়েট না হয় তার অফিসে বসে তার উনি ইন্টারভিউ দিতে পারবেন না। এই জন্য মানে আফটার অফিস টাইমটাকে বেশি বেছে নেওয়া হয় এই টাইপের ইন্টারভিউ গুলোতে, যেটা আমরা রিসেন্টলি করেছি। এক্সেপশনাল থাকতে পারে, তো হয়তো ফ্রেশ গ্রাজুয়েটের জন্য সে ফ্রি আছেন, তার জন্য আমি অফিস টাইমে ইন্টারভিউ করলাম, উনি হয়তো পারলো। কিন্তু যদি একটু এক্সপিরিয়েন্স মিড লেভেল বা আপার মিড লেভেল হয়, সেই ক্ষেত্রে সাধারণত আফটার অফিস একটা অফ টাইমে আমরা সিলেক্ট করি বোথ সাইডের কনভিনিয়েন্সের জন্য, এবং এটা আলোচনা সাপেক্ষে। যখন আলোচনা সাপেক্ষে সময়টা আমরা বোথ সাইড এগ্রি করি, তখন একটা ইন্টারভিউয়ারের পক্ষ থেকে একটা জুম লিঙ্ক বা গুগল মিটের একটা লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়। তো লিঙ্ক পাঠিয়ে দিলে যিনি ইন্টারভিউ অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট, তার দিক থেকে রেসপন্সিবিলিটি হবে সেই সময়টার জন্য তার একটা মানে লাইট আছে, এরকম তার ফেসটা দেখা যায় এরকম একটা লাইট সম্বলিত একটা রুম, তার হলো আনইন্টারাপ্টেড একটা ডেটা কানেকশন, এটা ওয়াইফাই হতে পারে, পার্সেস ডেটা হতে পারে মোবাইলের, তো যেটা ইন্টারাপশন না হয়। কারণ ইন্টারভিউয়ারের দিক থেকে সমস্যা হলে হয়তো উনি মেনে নিবে, কিন্তু ইন্টারভিউর দিক থেকে যদি সমস্যা হয় উনি ডিস্টার্ব ফিল করবে। কারণ ক্যান্ডিডেট নিশ্চয়ই একজন থাকেন না, একাধিক ক্যান্ডিডেট থাকেন, সময়ও বেঁধে দেওয়া থাকে যে আধা ঘন্টা পর পর একজন করে ক্যান্ডিডেটকে দেওয়া আছে। তো ওনার কাছে যদি কানেক্ট করতে 10 মিনিট সময় চলে যায়, তাহলে উনি সময় পাবে 20 মিনিট, এবং এটা 20 মিনিট পরে কিন্তু মানে শুরুতে একটা ব্যাড ইমপ্রেশন হবে। অতএব কানেকশনটা ভালো রাখা চাই। তারপরে হলো যে নিজের ক্যাজুয়াল মুডে যেন আমি প্রেজেন্ট না হয়। আমি ডিস্টেন্স মুডে আছি, এই জন্য আমি শার্ট না পরে একটা গোলগলা গেঞ্জি গায়ে দিয়ে আমি ইয়ে করে ইন্টারভিউ দিতে শুরু করলাম। মানে এটা এটা কারণ টপ ম্যানেজমেন্ট থাকতে পারে সেখানে, থাকতে পারে। এখনো পর্যন্ত আমাদের কালচারে এটা এখনো ডেভেলপ করেনি যে ক্যাজুয়াল মোডে আমি ইন্টারভিউ বোর্ডে হাজির হব। আমি দেখেছি এরকম যে কিছু জব নেচার আছে এরকম, যেমন আমি একজন আর্কিটেক্ট বা এই টাইপের ডিজাইনার ইন্টারভিউ করতে গিয়েছি, উনি একদম ক্যাজুয়াল ড্রেসে আসছে। পরে বললো স্যার আমাদের এরকমই, মানে আমরা ইউনিভার্সিটি থেকেই এরকম, ওকে ইটস ওকে, বাট আমাদের কালচারটা হলো এরকম যে যদি সম্ভব হয় তাহলে এটার সঙ্গে অ্যাডাপ্ট করা যাবে কিনা। তো এটা জাস্ট আমি ক্যাজুয়াল মোডে তার সঙ্গে কনভারসেশন করতেছিলাম। তো এটা হলো যে অফলাইন মোডে, সরি মানে ডিস্টেন্স মোডের কথা আমরা বলছিলাম। এর বাইরে যে ইস্যুগুলো থাকে সেটা হলো যে তার কথা বলতে গিয়ে আমি দূরে আছি, আমাকে দেখতে পাচ্ছে, আমি সামনে যে ক্যামেরা আছে এটা অনেক সময় ইন্টারভিউ দিতে দিতে ভুলে যায়, যেটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের বেসিসে বললাম। অনেক সময় ক্যাজুয়াল মোডে এই হয়তো নাক চুলকাচ্ছেন, চোখ চুলকাচ্ছে, কান চুলকাচ্ছে, বা একটু সাইডে তাকাচ্ছে বা অন্য কিছু করছে। তো এই টাইপের ইস্যুস গুলো সবসময় খেয়াল রাখতে হবে যে আই এম বিং ওয়াচড বাই মাই ইন্টারভিউয়ার, কন্টিনিউয়াসলি তাদের চোখ আমার উপরে আছে। তো এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় হলো যে অনেক সময় কোশ্চেনের উপর কোশ্চেন, মানে অ্যান্সার, কোশ্চেন শেষ না হতে অ্যান্সার শুরু করা, বা একটা অ্যান্সার না করে আর একটা দিকে মাইগ্রেট করা, টু দা পয়েন্টে না থাকা, এই জিনিসগুলো কিন্তু অন্য সময় হয়তো একাধিক ইন্টারভিউয়ার থাকে, তখন হয়তো অনেক সময় সেভাবে খেয়াল থাকে না। কিন্তু যখন ইন্টারভিউ অনলাইনে দেয়, ইন্টারভিউ দেয়, তখন তো একদম আই কন্টাক্ট থাকে ফোকাসড তার দিকে। তো এইদিকে অনেক সময় বিছানায় হেলান দিয়ে কথা বলতে বলতে ক্যান্ডিডেট বিছানা হেলান দিয়ে দিল। তো এই টাইপের ইস্যুস গুলো যেন না হয়। আর আরেকটা ব্যাপার হলো যে টাইমের ব্যাপারে খুব থাকা, অ্যালার্ট থাকা, যে যে সময়টাতে লিঙ্ক দেওয়া আছে অন টাইমে কানেক্ট হওয়া। তারপরে হলো কোশ্চেন, অন্যান্য ইন্টারভিউর যে ফর্মাল ইস্যুস গুলো ওগুলো তো থাকবেই, এর বাইরে এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকা দরকার বলে আমরা মনে করি। ওভার টু ইউ। ডেফিনেটলি ডেফিনেটলি।
সো মুরাদ ভাই যখন কথা বলতেছিলেন তখন আমারও কিছুটা কান চুলকাইতেছিল, কিন্তু আমি ভয়ে কান চুলকাইতে পারতেছিলাম না যে কি না কি হয়ে না না যায় না আবার। না, you are not Anyway, candidate now. আচ্ছা মুরাদ ভাই, খুব গুরুত্বপূর্ণ হুম একটা ইস্যু হলো স্যালারি নেগোসিয়েশন। সো হুম হুম। আপনার আপনার মতে একজন মানুষের যখন স্যালারি নেগোশিয়েট করতে যেতে হবে তার রিক্রুটারের কাছে, সো আপনি তো একজন রিক্রুটার, সো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ব্যাপারটাকে কিভাবে দেখেন এটা আপনি শেয়ার করবেন, এবং একজন ক্যান্ডিডেটের আসলে কিভাবে এই নেগোশিয়েটটা করে ক্যান্ডিডেট উইন করে আসতে পারে, এই জন্য আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ক্যান্ডিডেটের জন্য কোনো টিপস থাকে সেটাও একটু যদি কষ্ট করে দিতেন। এখানেও একদম ধরা বাঁধা যে ছকে বাঁধা কোনো নিয়ম আছে সেরকম না, আমি এক্সাম্পল দিয়ে বলি। এটা হলো যে একজন ফ্রেশ গ্রাজুয়েট যার জন্য এখন জবে ঢোকা, কাজ শেখা হলো জরুরি, তার জন্য স্যালারি বার্গেনিংটা ততটা স্ট্রং না। এখানে আবার পিছনের হিস্ট্রি ঘাটতে হবে, আমি কোথা থেকে পাশ করেছি, যে আমার বেসটা কতটুকু শক্ত। এখন আইবিএ গ্রাজুয়েট একজন গিয়ে যেভাবে স্যালারি নেগোশিয়েট করতে পারবে, নিশ্চয়ই একটা মানে ডাবল ডিজিটের র্যাঙ্কিং এ আছে যে ইউনিভার্সিটিটা, সেখানের একজন মানে ক্যান্ডিডেট গিয়ে কিন্তু সেইভাবে মানে স্ট্রংলি স্যালারি নেগোশিয়েট করতে পারবে না, স্যালারি ক্লেম করতে পারবে না। তো কারণ হলো তার ওইরকম অনেকেই আছে, আর আইবিএ থেকে যারা বের হবে তাদের সংখ্যাটা হলো কম। তো উনি জানে যে মানে হাউ মাচ কনফিডেন্ট হি অর শি ইজ। তো সেই এখানে একটা ডিফার করবে ফ্রেশ গ্রাজুয়েটদের ভিতরে। নাম্বার টু হলো যে যদি একটু জবে থাকে, তো জবে যদি থাকে তাহলে আমি কি কমফোর্ট জোনে আছি, আমার জবটা না হলেও হবে। যদি জবটা না হলেও হয় সেই জায়গায় কিন্তু আমার বার্গেনিং পয়েন্ট অনেক স্ট্রং থাকবে। আর যদি আমি আনএমপ্লয়েড থাকি, আমি ফ্রি ফর জব, তো আমি যদি জয়েন, তখন আমার যে কোনো স্যালারি হলে আমি জয়েন করব, তখন আমার কিন্তু স্যালারি নেগোসিয়েশনটা অতটা স্ট্রং হবে না, তো আমি ক্লেমটা অনেক অনেক হাই হবে না। তো আর যখন আমার থাকবে, তখন আবার টেকনিক্যাল কিছু পজিশন আছে যে ওই পজিশন গুলোর জন্য অনেক সময় দেখা গেল যে ইন্টারভিউয়ারের পার্সপেক্টিভে, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আমাদের। তো কোনো একটা পার্টিকুলার পজিশনে, ফর এক্সাম্পল একটা আইটি পজিশনে, তো আমরা যে স্যালারি পাই অলমোস্ট তার ডাবলের কাছাকাছি দিয়ে এই কারণে অফার করেছি, সিমিলার ইন্ডাস্ট্রি থেকে আমরা জানি হাউ মাচ ইম্পর্টেন্ট হি ইজ। তো যদি আমরা তাকে অফার লেটার দেই, এই অফার লেটারটা নেওয়ার পরে যে কোনো সময় অফার লেটারটা ডিক্লাইন হতে পারে, কি কারণে? তার এক্সিস্টিং অর্গানাইজেশন তাকে নিয়ে বসবে, এক্সিট ইন্টারভিউ হোক বা যে কোনো ভাবে হোক, বসে যে কত অফার পেয়েছে এটা আমরাও করি, তো তাকে রেখে দেওয়ার জন্য রিটেনশনের দিকে ফোকাস করে তার ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল করে দিতে পারে, যে আমি যেহেতু তাকে নিবই নিব, সে আমার জন্য এতটাই ইম্পর্টেন্ট। তো এই জন্য তার ক্ষেত্রে আমরা স্যালারিটা এমন ভাবে অফার করে দেই যে তার এক্সিস্টিং অর্গানাইজেশন তার অন্যান্য কলিগের কথা চিন্তা করে তার প্র্যাকটিস যাতে ব্রেকডাউন না হয়, ইচ্ছা করলেও তাকে রাখতে পারবে না, তাকে নেগোশিয়েট করে রাখতে পারবে না। তো এই ক্ষেত্রে কিন্তু ওই এটা ইন্টারভিউয়ার পার্সপেক্টিভে বললাম, ইন্টারভিউ যদি রিড আউট করতে পারে যে এই পার্টিকুলার পজিশনের জন্য মানে আমাকেই লাগবে, এটা যদি রিড করতে পারে, সেই জায়গায় উনি স্যালারিটা অনেক হাই চাইতে পারে। আবার যে জায়গাটা নর্মালি ইন অ্যাভারেজ নর্মালি 30% মতো গ্রোথ চেয়ে চাওয়াটা হলো মোটামুটি একটা ওয়াইজ যে স্ট্যান্ডার্ড আর কি বলা হয়, যে আমি যদি জব সুইচ করার নিয়তি করি, তাহলে আমার একেবারে মানে আমি একেবারে কমই চাইবো কেন, আবার একেবারে বেশি চাইবো কেন। তাই 20,000 টাকা স্যালারি পায়, 40,000 টাকা চায় নর্মাল একটা ইয়েতে পজিশনের জন্য। এরকম চোখের সামনে দেখতে পাচ্ছে যে ওয়েটিং রুমে তার মতো অনেকেই বসে আছে, পজিশন মাত্র দুইটা বা একটা, কিন্তু আরো 20 জন বসে আছে, উনি 20,000-এর জায়গায় 40,000 চেয়ে বসলো এবং রিজেক্ট হয়ে চলে গেল। তো এই ধরনের স্যালারি নেগোসিয়েশনটা এটা মানে স্টুপিডিটি, এটা ওয়াইজ না। তো এই ধরনের নেগোসিয়েশন তারাই করতে পারবে, ক্লেম তারাই করতে পারবে যারা রিড আউট করতে পারবে যে হ্যাঁ টেকনিক্যাল পজিশন, কোন একটা পার্টিকুলার একটা মেশিন চালাতে হবে, ওই মেশিনের জন্য উনি হাতে গোনা কয়েকজনের মধ্যে সে একজন, বা কোন একটা সফটওয়্যার ডেভেলপ করতে হবে, ওই সফটওয়্যারের উপর সে মাস্টার, দেখা গেল যে এই কাজটা সে হাতে কলমে করে এসছে, সে এখানে না হলে অন্য জায়গায় হবে, এই ধরনের কনফিডেন্স যদি হয়, তাহলে সেসব ক্ষেত্রে হাই স্যালারি নেগোশিয়েট করা হতে পারে। আর ফ্রেশদের জন্য আমি বলবো যে যে কোনো, যখন আমি আনএমপ্লয়েড, আমার একটা জব দরকার, কাজ শেখা দরকার, তাহলে কোম্পানির ব্যাপারে আগে স্টাডি করে যেতে হবে। কোম্পানিগুলো যদি ওয়েল এস্টাবলিশড এবং ওয়েল রিকগনাইজড কোম্পানি হয়, প্রত্যেকটা কোম্পানিরই স্টার্টিং গ্রাজুয়েটদের জন্য, ফ্রেশ গ্রাজুয়েটদের জন্য একটা মিনিমাম প্যাকেজ সেট করা থাকে, অতএব আপনাকে চেয়ে নিতে হবে না। আপনি যদি তার উপরও ছেড়ে দেন ভদ্রভাবে বলে যে স্যার, যেহেতু একটা ওয়েল নোন নেম এন্ড ফেম সম্পন্ন একটা ওয়েল কালচার্ড একটা কোম্পানি আমরা বাইরে থেকে জানি, তো নিশ্চয়ই এটার একটা পলিসি আছে, আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর দ্য পলিসি অফ দ্য কোম্পানি। তো এখানে যে কোম্পানি পলিসি আছে
সেটা অনুযায়ী মানে আমার স্যালারিটা ফিক্স করলে হবে। আই উড রেদার ইন্টারেস্টেড টু ওয়ার্ক হিয়ার। এই টাইপের যখন পজিটিভলি বলা হয় তখন তাকে কম দেওয়া হয় না নর্মালি, মানে এই অ্যাপ্রোচের জন্য অনেক সময় চিন্তা করা হয় যে হি হ্যাজ কিন ইগারনেস টু ওয়ার্ক, তো তার টাকার চেয়ে কাজের প্রতি আগ্রহটা বেশি, উনি কিন্তু ডিপ্রাইভ হয় না। কিন্তু নেগোসিয়েশন অযথা করতে গিয়ে অনেক সময় দেখা গেল যে আমার পিছনে ব্যাকআপ নাই, পায়ের নিচে ভিত শক্ত না, কিন্তু আমি স্ট্রংলি বার্গেন করতে গিয়ে আমি বরং রিজেক্ট হয়ে গেলাম। তো ওই ধরনের নেগোসিয়েশনটাকে ডিসকারেজ আমরা করি। বাট যদি টেকনিক্যালি সাউন্ড হয়, এক্সিস্টিং জব থাকে, তো আমি জবটা না হলেও হবে, সেই জায়গায় স্যালারি স্ট্রংলি বার্গেন করার পক্ষে। ওভার টু ইউ নিয়াজ। ডেফিনেটলি ডেফিনেটলি। মুরাদ ভাই, আপনি আপনার লাইভের মাঝখানে একটা কথা বলেছেন যে ক্যারিয়ার প্ল্যানিং, 5 থেকে 10 বছরের ক্যারিয়ার প্ল্যানিং। হ্যাঁ, তো আপনার কাছে কি মনে হয় যে, যেমন ধরেন আপনি আপনি এই আজকে যে পজিশনে আছেন, আপনার কি 5 থেকে 10 বছর আগে ব্যাপারটাকে আপনি কিভাবে পরিকল্পনা করছিলেন, এইটা একটা ইস্যু। এবং আপনার আমাদের যে লাইভটা যারা দেখছে, তারা যদি 5 থেকে 10 বছরের জন্য লম্বা ক্যারিয়ার প্ল্যানিং করতে চায়, তাহলে তাদের জন্য আপনার টিপসটা বা আপনার দিক নির্দেশনাগুলো কিরকম থাকবে, এটা যদি একটু শেয়ার করেন। থ্যাংক ইউ ফর দ্য নাইস কোশ্চেন। তো কেরিয়ার প্ল্যানিং এর টু মি, আমার ক্ষেত্রে যদি বলি, মানে এটা ম্যান টু ম্যান ভেরি করে, যে এক একজনের আগ্রহের জায়গা, এক একজনের ভালো লাগার জায়গাটা এক এক রকম। যেমন আমার কথা যদি বলি, আমার কথা হলো যে আই হ্যাভ টু বি এক্সেপশনাল, এটা হলো আমার প্রথম প্ল্যানিং। আমি কমনদের ভিতর থাকবো না, ভেরি সিম্পল। আমার এমবিএ এইচআরএম দিয়ে আমি কর্পোরেটে জব শুরু করেছি, এমবিএ তো এরকম অনেকেরই আছে। মানে এইচআর এন্ড অ্যাডমিনে আমি কেরিয়ার বিল্ড আপ করবো, এইচআর অ্যাডমিনের বাংলাদেশে কি কি ডিগ্রি আছে, মানে আমি এক পাশ থেকে শুরু করে সবগুলোকে আমার কমপ্লিট করতে হবে। আমি এমন জায়গায় আমার প্রোফাইলটাকে, একাডেমিক প্রোফাইলটাকে নিয়ে যেতে চাই যেখানে দেখার সাথে সাথে মনে করে যে হি ইজ এক্সেপশনাল, হি ইজ নট ইন দ্য কমন পিপল। আপনি কমনের ভিতর থেকে, মানে লক্ষ লক্ষ লোক এমবিএ করেছে, আপনিও এমবিএ করেছেন, কিন্তু আপনি এক্সেপশনাল টিট আশা করবেন, সেটা তো হতে পারে না। আপনার এক্সেপশনাল টিট আশা করলে আপনাকে এক্সেপশনাল নিজেকে প্রিপেয়ার করতে হবে। তো ওটা প্রিপেয়ার করার জন্য প্রথম হলো যে আমি এমবিএ করব, পিজিডি এইচআরএম করব, অ্যাডমিন যেহেতু চালাতে হয় আমাকে এলএলবি করতে হবে। আমি রানা প্লাজা এবং তাজরিনের ঘটনার পরে দেখা গেল যে বাংলাদেশে কমপ্লায়েন্সের খুব ইস্যু রেইজ করলো, অ্যাকর্ড এবং অ্যালায়েন্স থেকে এসে প্রচন্ড চাপ সৃষ্টি করা হলো বাংলাদেশের কমপ্লায়েন্সের উপরে। সেই সময় খুব হটকেক ডিপ্লোমা ইন সোশ্যাল কমপ্লায়েন্স ফ্রম বিআইএম, সে মানে উইথ অ্যাফিলিয়েশন অফ জিআইজেড জার্মানি। তো সেটা মানে করা হলো। এরপরে শর্টকাট যত ট্রেনিং এটা সেটা নানান কিছু আছে সেগুলো করা। তো এইভাবে করে প্রোফাইলটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যে সেটা হলো যে কমনদের ভিতরে না, একটু আনকমন। তারপরে হলো যে মানে এখানের সর্বোচ্চ পজিশন কি, সেই পজিশনগুলোর যারা জব করে তাদের সঙ্গে একটা নেটওয়ার্কিং বিল্ড আপ করা। যে নেটওয়ার্কিং বিল্ড আপ করে মানে তারা কিভাবে ওখানে পৌঁছেছে তাদের কাছে কিছু পরামর্শ নেওয়া, তাদের লাইফ স্টাইলকে ফলো করা, তাদেরকে দূর থেকে অবজার্ভ করা, তারা যেখানে যেখানে যায় তাদের সেই ব্যাপারগুলোকে খেয়াল করা। এইভাবে করে করে মানে এই যে ল অফ অ্যাসোসিয়েশন, যেটা ডন সামদানি ভাই প্রায় বলেন আর কি, যে রিসার্চের রেজাল্ট, যে আমি সার্কেলের ভিতরে যে 5 জন লোকের সঙ্গে আমি ক্লোজলি মিশি, সেই 5 জন লোকের মধ্যে মানে তাদের সেই 5 জনের গড় অ্যাটিটিউড হবে আমার অ্যাটিটিউড, সেই 5 জনের গড় ইনকাম হবে আমার ইনকাম, সেই 5 জনের গড় সোশ্যাল অ্যাকসেপ্টেন্স হবে আমার সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। অতএব আমি এখন মানে ইফ ইউ আর ইন দ্য ওয়াইজেস্ট ম্যান ইন দ্য রুম, ইউ আর ইন দ্য রং রুম, এই কথাটাও বলা হয় সেই ল অফ অ্যাসোসিয়েশনের। অতএব আমার 5 জনের মধ্যে কমপক্ষে 3 জন আমার চেয়ে আপার যদি না রাখে, আমার প্রফেশনাল গ্রোথ হবে না, আমার আচরণগত গ্রোথ হবে না, আমার ইনকামগত গ্রোথ হবে না। অতএব আমি যদি বড় হতে চাই, আমাকে কেরিয়ার আগে ফিক্স করতে হবে যে আমি অমুক জায়গায় যেতে চাই, অবজেক্টিভ ফিক্স করতে হবে। অবজেক্টিভটা মানে কনস্ট্যান্ট থাকবে সেখানে। আমি স্ট্র্যাটেজি চেঞ্জ হবে, আমি একটা স্ট্র্যাটেজি কাজ করবে না, আরেক স্ট্র্যাটেজি নেব, আবার স্ট্র্যাটেজি চেঞ্জ করব, কিন্তু অবজেক্টিভ চেঞ্জ করা যাবে না, মানে আমার এইম বা গোলটা চেঞ্জ করা যাবে না। যদি স্ট্র্যাটেজি চেঞ্জ করে হোক আমাকে ওখানে পৌঁছতেই হবে এনি হাউ। তো তখন অটোমেটিক্যালি আমার ভিতরে চলে আসবে যে আমাকে কি কি করতে হবে। কারণ এই জন্য মানে ইন্নামাল আমালু বিন্নিয়াত যে আমরা বলি, বা হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তো এই যে কথাগুলো, এই কথাগুলো মানে হলো এই অবজেক্টিভ সেটিং এর ক্ষেত্রে। তো 5 থেকে 10 বছরের কেরিয়ার বিল্ড আপে আমি দেখো মানে একটা ডিফারেন্ট ট্র্যাক থেকে এসেছি। তো প্রায় 8.5 বছর আমি একজন নেভিগেটিং অফিসার হিসেবে শিপে চাকরি করেছি।
এরপরে কর্পোরেটে আমি 11 বছরের মতো। তো এখানে আসার পরে কিন্তু 5 বছরের মধ্যেই আমি টপ মোস্ট পজিশন, যে সিনিয়র জেনারেল ম্যানেজার রেসপন্সিবল ফর এইচআর অ্যাডমিন এন্ড কমপ্লায়েন্স, সেই পজিশনে আমি পৌঁছেছি। অতএব যারা মানে কেরিয়ারের ইয়ে করতে চায়, প্ল্যানিং করতে চায়, দুইটা স্টেপে করতে পারে। একটা হলো শর্ট টার্ম প্ল্যানিং আর একটা হলো লং টার্ম প্ল্যানিং। শর্ট টার্ম প্ল্যানিং হলো যে আমি 3 থেকে 5 বছরের মধ্যে কোথায় যেতে চাই, এটা তাকে মাইন্ডসেট করে এই ধরনের এক্সাম্পল সম্পন্ন কিছু লোকজনকে সঙ্গে তার নেটওয়ার্কিং করা এবং সেই অনুযায়ী নিজের প্রোফাইলটাকে বিল্ড আপ করা, তারপর 10 বছর পর কোথায় যেতে চাই সেটার জন্য কেরিয়ার বিল্ড আপ করা। আগে ভিত্তিটা স্ট্রং করতে হবে। একবারে যদি আমি এখান থেকে বসে 10 বছরের পরের পরিকল্পনা করি, মাঝখানের 3 বছর পরে কোথায় থাকবো, 5 বছরের পরে কোথায় থাকবো, আর 10 বছর যদি একবারে করি, সেটাকে আবার মাইক্রো লেভেলে ভেঙে ভেঙে করতে হবে। আমি 3 বছর পরে কোথায় থাকতে চাই, 5 বছর বা 7 বছর পরে কোথায় থাকতে চাই, তারপরে 10 বছর যদি অন ট্র্যাকে আসি কিনা। অন ট্র্যাকে যদি না থাকি, তাহলে কিন্তু ওই যে মাঝখানে গিয়ে আবার স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। ওভার টু ইউ নিয়াজ। ডেফিনেটলি ডেফিনেটলি। ব্যাপারটা হচ্ছে যে আমরাও কিন্তু দেখি যারা একটু ফ্রাস্ট্রেটেড, যারা একটু স্ট্রেসড, তাদের মানে স্ট্রেসের মেইন কারণটা কি হয় যে ক্যারিয়ার নিয়ে ওই রকম ভাবে কোনো প্ল্যানিং থাকে না। হঠাৎ করে ক্যারিয়ারের মাঝখানে এসে মনে হয় যে সেলস এর চাকরি অনেক কঠিন চাকরি, এইচআর এর চাকরি করতে পারলে ভালো হতো। আবার হঠাৎ করে মনে হয় 2 দিন সাপ্লাই চেনে যে কাজ করতে পারলে ভালো হতো। সো এটা করার মাধ্যমে গিয়ে যেটা হয় যে আলটিমেটলি তারা ভালো করতে পারে না। মুরাদ ভাই, আপনার মাধ্যমে আমার মানে আপনাকে আরেকটা প্রশ্ন করার, যেটা যে আপনার কাছে বিভিন্ন সময় আমার সাথে আপনার যে বিভিন্ন রকমের কথাবার্তা হয়, সেখানে আপনাকে কিন্তু বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন সময় মোটামুটি বেশ ভালো ধরনের ইনক্রিমেন্ট দিয়ে কিন্তু জব অফার করে, এবং আপনি মাঝে মধ্যেই এরকম অফার টফার পান। কিন্তু আপনি কখনো মানে আপনি একটা নির্দিষ্ট গোল নিয়ে আপনি কাজ করতেছেন, যার কারণে আপনি হুটহাট কখনো সুইচ করেন না। বাট আমরা তো সিভি রাইট করে আমরা অনেক সময় এরকম পাই যে 5 বছরে 5টা কোম্পানি চেঞ্জ করে ফেলছে। তো ব্যাপারটা এরকম দাঁড়ায়, একজন মানুষ যদি 25 বছর বয়সে ক্যারিয়ার শুরু করে এবং 65 বছর বয়স পর্যন্ত যদি তার ক্যারিয়ার যায়, এবং সে যদি এক একটা চাকরিতে 1 থেকে 2 বছর বা বড় 3 বছর করে থাকে, তাহলে তার 22 থেকে 25 বছর পরে সে যখন সিনিয়র হয়ে যাবে, তখন তার দেখা যাবে যে তার সিভি লিখতে গেলে তার সিভিতে কোম্পানি হলো 12-13টা হয়েছে। 12-13টা কোম্পানি যখনই কেউ দেখে, তখন তাকে কেউ চাকরি দিতে চায় না, কারণ তখন অলরেডি তার নাম হয়ে যায় ফ্রিকোয়েন্ট ফ্লায়ার। এবং দেখা যায় যে 10-12 বছর জব করার পরেও সে ম্যানেজার পদ পর্যন্ত ঠিক মতো যেতে পারে না। যে জায়গায় একটা জায়গাতে কনসিস্টেন্সিতে থাকলে সে কিন্তু দেখা যায় 12-14 বছরে আপনার মানে জিএম, সিনিয়র জিএম অথবা সিইও পর্যন্ত হয়ে যেতে পারে। আপনার কাছে আসলে মুরাদ ভাই কি মনে হয় যে একজন ক্যান্ডিডেটের কতদিন পর পর জব সুইচ করাটা মানে ইনএভিটেবল, মানে কতদিন পর্যন্ত জব সুইচ করাটা উচিত বলে আপনি মনে করেন? এই ব্যাপারে আপনার মতামত কারণ সহ জানতে চাচ্ছি। থ্যাংক ইউ নিয়াজ। এটা তুমি অলরেডি তোমার প্রশ্নের মাঝখানেই অলরেডি মেনশন করেছো যে 2 থেকে 3 বছর পর পর সুইসের অনেক সিভি আমরা পাই ইন্টারভিউ ক্যান্ডিডেট হিসেবে। তাদের ব্যাপারে শুরুতেই আমাদের একটা, এবং এটা নিয়ে আমাদের কোশ্চেন কমনলি থাকে এবং একটা আনসার্টেনিটি থাকে তাকে নিয়ে, যে তখন আমরা তাকে জিজ্ঞেস করি, এই যে আপনি 6 বছরে টোটাল 4টা কোম্পানি চেঞ্জ করলেন বা 10 বছরে 5টা কোম্পানি চেঞ্জ করলেন, এটার কারণ কি? তো তখন দেখা গেল যে অনেকেই একটা দুটো পর্যন্ত লজিক্যাল কারণ দেখাতে পারে। হয়তো একটা চেঞ্জ বা দুটো চেঞ্জ, একটা সময় দেখা গেল যে ওই সময়ে আমার যে ট্রান্সফার করেছিল সেই সময় আমার ফ্যামিলিতে আমি ছাড়া আর কেউ দেখার কেউ ছিল না, আমার বাবা মা অসুস্থ, কেউ একজন ফ্যামিলি মেম্বার কারো কথা বলে, তো তখন তার পাশে থাকাটা আমার জরুরি ছিল। বাট ট্রান্সফারটা উইথড্র করেনি কোম্পানি, যে কারণে আমি জব ছেড়ে দেওয়াটাকে ওয়াইজ মনে করেছি। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আমি আরেক জায়গায় এত ভালো একটা অফার পেয়েছি যে সেটা আমি ডিনাই করতে পারি নাই। তারপরে নাম্বার থ্রি, দেখা গেল যে আমি একটা জায়গায় চ্যালেঞ্জ নিতে খুব আগ্রহ বা নিজের ভিতরে মন চাইলো যে এই জায়গায় তো অনেকদিন করলাম, এখন একটু যতটুকু শিখেছি অন্য জায়গায় একটু চ্যালেঞ্জ নিয়ে দেখি। আর জাম্প না করলে তো কেরিয়ারও ভালো হয় না। এইভাবে বলতে বলতে একটা জায়গায় গিয়ে কিন্তু হঠাৎ করে আমরা ধরে বসি। তার মানে জাম্প না করলে কেরিয়ার ভালো হয় না, মানে আপনি তো এখানেও সিলেক্টেড হলে আফটার গেটিং এ বেটার অফার ইউ উইল সুইচ ফ্রম হিয়ার আফটার 1 to 2 ইয়ার। তো আপনাকে কিভাবে ট্রাস্ট করবো? একটা জায়গায় একটা কারণ থাকতে পারে, দুটো কারণ থাকে। আপনি 10 বছরে কেন 5টা জব সুইচ করেছেন, কেন সুইচ করেছেন? এই একটা নেগেটিভ ইমপ্রেশন বিইং অ্যান ইন্টারভিউয়ার। তো
তো এটা চলে আসে অটোমেটিক্যালি। তো যে এই ছেলেটা যে 10 বছরে 5টা জব চেঞ্জ করেছে, তার মানে আমাদের এখান থেকেও চেঞ্জ করতে পারে আগামী 2 থেকে 3 বছর পরে। অতএব চেঞ্জ, হ্যাঁ, প্রাইভেট জব, গভর্নমেন্ট এবং প্রাইভেট জবের, আমি আউটসাইড দ্য কান্ট্রির অবস্থা আমি জানি না, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, প্রাইভেট জবে টার্ন ওভার থাকবে। এটা বোথ সাইড, এমপ্লয়ির পক্ষ থেকে হতে পারে, এমপ্লয়ার পক্ষ থেকে হতে পারে। গভর্নমেন্ট জবে জয়েন করার পরে সেখান থেকে রিটায়ারমেন্টে যায়। তো বাট এই যে কখন আমরা সুইচটা করব, এটার জন্য ইন্টারভিউ বোর্ডে যেরকম একটা ব্যাড ইমপ্রেশন না হয়, একটা স্ট্যান্ডার্ড কথা, এটা আমার মনে হয় শুনে থাকবো অনেক জায়গায়, যে স্ট্যান্ডার্ড একটা টাইম মানে মিনিমাম হিসেবে ধরা হয় 1000 দিন। 1000 দিন মানে এটাকে যদি তুমি 365 দিকে ডিভাইড করো, কমপক্ষে মানে 3 বছরের মতো একটা লামসাম একটা টাইম। যে একটা ইন্ডাস্ট্রিতে 3 বছর যদি না থাকা হয়, সেই ইন্ডাস্ট্রি টোটাল প্রসেস ফ্লো, মানে ওয়ার্ক ফ্লো, তারপরে ওদের কালচার প্র্যাকটিস, এগুলো সম্পর্কে খুব একটা জানা হয় না। তারপরে যেমন আমি যে এক্সাম্পলটা বললাম, আমি ঠিক ইমিডিয়েট আগের অর্গানাইজেশনে মোর দেন 5 ইয়ার্স ছিলাম, এখানেও আলহামদুলিল্লাহ মোর দেন 5 ইয়ার্স হয়ে গেছে। এখন একটা সার্টেন পিরিয়ড যারা ইয়াং আছে, যেমন কয়েকদিন আগে আমার একজন টিম মেম্বারকে আমি ফেয়ারওয়েল দিলাম, ও বেটার একটা অফার পেয়েছে। তো হঠাৎ করে শখ করে ইন্টারভিউ দিয়েছে আমাকে। আসার পর আমি জাস্ট ক্যালকুলেশন করলাম, আমি একা সিদ্ধান্ত দিইনি, আমার টিম মেম্বার বাকি যারা আছে, আমার ডেপুটি, তাদেরকে নিয়ে বসলাম, সাথে সিএফও কে নিয়ে বসলাম, তাকে বাইরে রেখেই, যে সেই রকম একটা অফার পেয়েছে, হোয়াট শুড উই ডু। যা দুইটা পার্সপেক্টিভে চিন্তা করেছি, একটা হলো অর্গানাইজেশনের নিডের পার্সপেক্টিভ এক্সিস্টিং, দ্বিতীয় হলো যে আমি যদি সেই আমার টিম মেম্বারের সত্যি সত্যি তার ফ্যামিলি গার্ডিয়ান হতাম, তাহলে আমি কি করতাম, তাহলে আমি আমি তাকে কি পরামর্শ দিতাম, এক্সিস্টিং অর্গানাইজেশনে থেকে যেতে, নাকি নতুন যে অফারটা পেয়েছে একটা বেটার অফার, সেই অফারটাকে অ্যাকসেপ্ট করতে। দুটাকে এভারেজ করে আমরা একটা ডেমোক্রেটিক ডিসিশন দিলাম যে লেট হিম টু গো। তো তাকে আমরা সুন্দর ফেয়ারওয়েল দিলাম সবকিছু দিয়ে, তার বেটার ইয়ের জন্য, কারণ হি ওয়াজ ইন কমফোর্ট জোন, এবং সে ফেয়ার জোনে আছে যে নতুন জায়গায় গিয়ে কি করবে না করবে। দেখা গেল আমার সামনে এসে হয়তো ইমোশনাল হয়ে একটু চোখ মুছতেছে বা ইয়ে করতেছে, আমি তাকে সাহস দিয়ে এগিয়ে দিলাম যে হ্যাঁ, মানে এখানে তার কোনো ধরনের ক্রাইম বা কোনো কিছু করে যাচ্ছ না, তুমি সুন্দরভাবে এক্সিট করে যাচ্ছ, ওখানে নতুন করে একটা কাজ শিখো, তারপরে নতুন কালচার জানো, ওখানে ডাইভার্সিটি আসুক, কোনো সময় যদি স্কোপ হয় এখানে হোক, আরেক জায়গায় আমি থাকি, সেখানে আবার তোমাকে জব করা যাবে। তো এই ইস্যুস গুলোকে মাথায় রেখে আমার মনে হয় যে 3 থেকে 5 বছর অ্যাটলিস্ট ডিউরেশনটা হওয়া উচিত, 1 বছর 1.5 বছর, বাট 5 ইয়ার্স হলে আরো ভালো। কারণ হলো যে ফ্রিকুয়েন্ট জব সুইচ করার কারণে ইন্টারভিউয়ারদের মাঝখানে একটা নেগেটিভ ইমপ্রেশন হয়। শুধু টাকা দিয়ে জবের বিচার করলে হবে না নতুন জবে, কারণ তুমি মানি অ্যান্ড জব ইজ ফর লাইফ অ্যান্ড ফ্যামিলি, লাইফ অ্যান্ড ফ্যামিলি ইজ নট ফর মানি অ্যান্ড জব। তো যে কারণে আই মাইগ্রেটেড মাই প্রফেশন ফ্রম মেরিন টু কর্পোরেট, ইউনো, মানে সেখানে একটা হ্যান্ডসাম স্যালারি মেরিন লাইফে আছে। তারপর আমি ফ্যামিলি ডিটাচমেন্ট অন্যান্য সবকিছু ভালো লাগতো না, যে আমি চলে আসছি। এখন প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশনটার সাথে এভারেজ অ্যাডভাইসটা মিলবে না। এখন কে কিভাবে লাইফটাকে দেখতে চায়, কেউ যদি বলে যে না আমি প্রতিটা জাম করব আর নিজেকে কেরিয়ার ইয়ে করব, মানে আপগ্রেড করে আমি 10 বছরের মধ্যে বা 10 থেকে 15 বছরের মধ্যে আমি সিও হতে চাই, মিড 40-র মধ্যে, অ্যারাউন্ড 40-র মধ্যে আমি সিও হতে চাই কোথাও, সেটা এক্সেপশনাল ইস্যু। কিন্তু আমি যদি ডিপার্টমেন্টাল হেড হিসেবে জব করি, আমি যদি সর্বোচ্চ পজিশন এটাকে আমার বেঞ্চমার্ক হিসেবে ধরে নিই যে আমি আমি সর্বোচ্চ আমি ডিপার্টমেন্টাল হেড হবো, তাহলে ডিপার্টমেন্টাল হেড হওয়ার জন্য এইভাবে জব সুইচ করার দরকার নেই। মানে একটা স্টেবিলিটির ভিতরে একটা স্লো এন্ড স্টেডিতে মুভ করলে ভালো থাকা যায়। কারণ একটা জায়গায় জব করতে গেলে তার চ্যালেঞ্জ নেওয়ার একটা সময় থাকে। আমি যারা বলবো সিনিয়রদের ক্ষেত্রে, এটা আমার মনে হয় আমার পরামর্শ দেওয়ার দরকার নেই, প্রত্যেকেই বুঝে, যদি একবার কমফোর্ট জোন চলে আসে সেখানে স্টে করাই বেটার। কারণ তুমি যেটা বলেছো যে হেড হান্টিং কোম্পানি থেকে যেহেতু একটা পরিচিত মুখ, অফার যে আসে না তা কিন্তু নয়, খুব ভদ্রভাবে আমি ইয়ে করে দিই, এটা তোমাকে আমি বলেছি আজকে লাইভেও বললাম। থ্যাংক ইউ নিয়াজ, ওভার টু ইউ। ডেফিনেটলি, ডেফিনেটলি। মুরাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ব্যস্ত সময়ের মাঝখান থেকে আমাদের জন্য সময় বের করার জন্য। আশা করি আজকে খুব ইনসাইটফুল কিছু ডিসকাশন হয়েছে। কিন্তু ফেসবুক মনে করেন যে ওই যে মাঝখানে যে 6 ঘন্টা বন্ধ ছিল, এই বন্ধ থাকার পরে ফেসবুক চালু হওয়ার পর থেকে ফেসবুকের রিচ অনেক এলোমেলো আচরণ করতেছে, যার কারণে হয়তো আমাদের ফেসবুক লাইভের রিচটা একটু কম। ডেফিনেটলি, মানে সাধারণত এত কম, এরকম কম রিচ হয় না। আজকে অ্যালগোরিদম গত হয়তো কোনো ব্যাপার আছে, বাট কালকে থেকে আমাদের এই যে লাইভটা ইউটিউবে থাকবে। তো আপনারা সবাই যারা সময় করে আজকে এখন দেখতে পারলেন না, তারা কিন্তু ইউটিউবে থেকে অবশ্যই দেখে নিতে পারবেন। মুরাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার শেষ কিছু বলার থাকতো বলে আমরা আমাদের লাইভটা শেষ করছি। মুরাদ ভাই।
থ্যাংক ইউ নিয়াজ, অসংখ্য ধন্যবাদ নিয়াজ তোমাকে, এবং কর্পোরেট টাস্কের জন্য অবশ্যই শুভকামনা সবসময়। ইউ নো আই এম ওয়ান অফ ইউর ওয়েল উইশার। আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে লাইভ প্রোগ্রামটি দেখলেন তাদেরকে ধন্যবাদ। পরে যারা দেখবেন কোনো সময় ইউটিউবে বা যেহেতু এটা থেকে যাবে অনলাইনে কর্পোরেট টাস্কের পেজে, তো পরেও যারা দেখবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সবাই নলেজের সাথে থাকুন, স্টে উইথ লার্নিং হ্যাবিট। বাই বাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।